ওই দিনকেই আমার সম্প্রীতির বার্তা উনি 23 তারিখ করতে পারতেন, নেতাজির আদর্শে উনি গেলেন না কেন? আমাদের বাংলার সন্তান তো নেতাজি সুভাষ বোস। আমার যদি পছন্দ হয় আমি যাব, আমার যদি পছন্দ না হয় আমার জীবনে অন্য কাজ আছে আমি সেটা করব। তাহলে নেতাজি সুভাষ বোসের দিনই করা যেত, 22 তারিখটাই বেছে নিলেন মানে হচ্ছে আপনি ইস্যুটাকে প্রায়োরিটাইজ করলেন, ওইটাকে আরও বেশি আঙুল দিয়ে দেখালেন যে উনি যদি হিন্দু ধর্মের কিছু করেন আমি সব ধর্মের বলবো। এটা অপ্রয়োজনীয় একটা সাজানো একটা মানে মাঠ তৈরি করে দেওয়া হচ্ছে, এবং এটা ইঙ্গিতই দেওয়া হচ্ছে যে মানুষে মানুষে হিংসার পরিবেশ তৈরি করা হবে। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, আর সেদিন মমতা ব্যানার্জি সম্প্রীতির মিছিল করবেন এমনই বার্তা দিয়েছেন। সর্বধর্ম সমন্বয়ে তিনি মিছিল করবেন এবং তার আগে কালী মন্দিরে কালী পুজো করবেন। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, কথা বলবো। রামের পাল্টা কালী, দেখুন এটা খুবই হাস্যকর একটা ব্যাপার, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই আমার মনে হয়। আমার মনে হয় যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে ভালো স্টেপ বোধহয় ছিল ইগনোর করা বিষয়টাকে। এইগুলো করে আলটিমেটলি কিন্তু আখেরে বিজেপিরই লাভ হচ্ছে। কারণ একটা জিনিসকে আপনি যত বেশি সেটা নিয়ে তর্ক বিতর্ক করবেন, যত সেটাকে নিয়ে আর্গুমেন্ট হবে, সেই আর্গুমেন্টের লাভটা কিন্তু ওখান থেকে ভারতীয় জনতা পার্টিরই হয়ে যাচ্ছে। এটা আমি কোনো দলের মুখপাত্র হিসেবে আমি বলছি না, কিন্তু এটাতে কিন্তু ওরা বেনিফিটেড হবে। আমরা কারণ মানুষ অনেক বেশি অ্যাটেনশন চলে যাচ্ছে ওদিকে। আমাদের কি রাজ্যে আর কোনো বিষয় নেই? আর নতুন করে সম্প্রীতি যাত্রা করারই বা কী আছে? আমরা তো বাঙালি এমনিতেই সম্প্রীতিতে বিশ্বাস করে বলেই কিন্তু আমাদের কিছুদিন আগে ক্রিসমাস উৎসব যে হলো সেখানে খ্রিস্টানের থেকে হিন্দু মুসলিমের পার্টিসিপেশন অনেক বেশি। আমাদের বাংলার মাটিটা এমনিতেই সম্প্রীতির মাটি, এখানে কোনো হিংসার প্রেক্ষাপট নেইও। আমাদের লেটেস্ট এনসিআরবি রিপোর্টেও আমরা দেখেছি ক্রাইমের সংখ্যা যথেষ্ট নিয়ন্ত্রিত। ফলে নতুন করে আলাদা করে সম্প্রীতি বোঝানোর যদি ওনার যদি মনে হয় যে উনি করবেন, সেটা উনি মুখ্যমন্ত্রী হিসাবে বা কোনো দলের সুপ্রিমো হিসাবে উনি করতেই পারেন। কিন্তু আননেসেসারি দেবতাদের মধ্যে কোনো দিন এরকম তৃণমূল বিজেপি সিপিএম ছিল বলে আমি তো শুনিনি। তারা কম্পিটিশন হচ্ছে একটা দেবতাদের নিয়ে, মানে ধর্মটা রাজনীতির পর্যায়ে চলে গেছে। কোনো ধর্মই তো রাজনীতির কথা বলে না, পৃথিবীর কোনো ধর্মই হিংসার কথাও বলে না। কেউ বলে না অন্যজনকে মেরে দিন, কেউ বলে না যে অন্যের বাড়িঘর ভেঙে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করুন। পৃথিবীর কোনো ধর্মই এই কথা বলে বলে আমার মনে হয় না। কিন্তু এখন সেই ধর্মটা যেহেতু মানুষের এমন একটা আবেগের জায়গা, সেই আবেগের দুর্বলতাটাকে ব্যবহার করে প্রত্যেকটি দল এই রাজনৈতিক ব্যাপার একটা শুরু করেছে। মানে সেটা আজকের ঘটনা নয়, এটা একটা পৃথিবীর লম্বা ইতিহাস আছে। রাম মন্দিরের ইতিহাস দেখলেই দেখা যাবে যে রাম মন্দিরের এই মানে পলিটিসাইজ যদি বলেন সেটা কে করেছে? ভারতীয় জনতা পার্টি আসার বহু আগে এটা করেছে কংগ্রেস। মানে আজকে যে অযোধ্যা নিয়ে এত কথা হচ্ছে, 1983 সালে ডি খান্না কংগ্রেসম্যান, তিনি ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন যে এই অযোধ্যা, কাশী, মথুরা এই জায়গাগুলোকে রিস্টোরেশন করা হোক। তারপরে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেশন দেখেছি উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিংয়ের, আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেশন দেখেছি তৎকালীন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী মহাশয়ের। তারা এই জিনিসপত্রগুলো করে গেছেন, যার জন্য নেহেরুর 1950-এর দশকের একটা চিঠিতে, এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই, সেখানে উনি পরিষ্কার একথা লিখছেন, খুব কনসার্নের সাথে লিখছেন যে কংগ্রেস তার নিজস্ব আদর্শের বাইরে বেরিয়ে কোথাও গিয়ে সাম্প্রদায়িকতার বীজ তার মধ্যে ঢুকে যাচ্ছে। এটা নেহেরু সাহেব বলছেন। ফলে এই মানে সব থেকে যদি দায় দিতে হয় তাহলে ওই একজন এই মোদিকে দেবেন কি মমতাকে দেবেন, এভাবে হবে না। এই সাম্প্রদায়িক রাজনীতির একটা লম্বা ইতিহাস আছে আমাদের। বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের আমল থেকে আমরা দেখে আসছি ধর্ম নিয়ে তারা প্রচার করছেন। আজকের দিনে দাঁড়িয়ে 2023-এ দাঁড়িয়ে ধর্মকে রাজনীতিকরণ কেন করা হবে? বিজ্ঞানের রাজনীতিকরণ হওয়া উচিত। মানে একটা প্রপার সায়েন্টিফিক অ্যাপ্রোচ নেই। আপনি দেখুন, মানে এটা কোনো আলোচনা, কে বড়, রাম বড় না কালী বড়, এটা কি কোনো আলোচনার? একটা ধর্ম হবে মানুষের রিলিজিয়াস প্র্যাকটিস, একটা ডিসিপ্লিনের কথা বলে। ধর্ম মানে শুধু তো মন্দির, মসজিদ, গির্জা, কোনো প্রাতিষ্ঠানিক একটা দরজার সামনে গিয়ে ধূপধুনো জ্বালিয়ে এলাম তার মানে ধর্ম নয়। সমস্ত ধর্ম এক ধরনের জীবনযাপন, ডিসিপ্লিনের কথা বলে। সেই ডিসিপ্লিন সমস্ত লাটে উঠেছে। কতগুলো টোটেমকে আমরা আজকে পলিটিসাইজ করছি, এবং সেইটা করে আজকে ওদিকে রাম মন্দির হচ্ছে আর এখানে এই রকমের একটা অদ্ভুত জিনিস হচ্ছে, অপ্রয়োজনীয় বলে আমার মনে হচ্ছে। রামনবমীতে আমরা যে চিত্র দেখেছিলাম, বিক্ষিপ্তভাবে বাংলার বেশ কিছু জায়গায় একটা সন্ত্রাসের বাতাবরণ। কোথাও গিয়ে বিরোধীরা আশঙ্কা করছেন যে এই যে 22 তারিখ এমনই কিছু হতে পারে, মমতা ব্যানার্জি উস্কানি দিতে পারেন। সেই কারণেই বিশেষ করে শুভেন্দু অধিকারী মামলা করেছেন এই মিছিল আটকাতে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আবেদন করেছেন বাংলায়।
দেখুন, কোর্টে যখন মামলা গেছে তখন মহামান্য আদালত কি রায় দেবেন সেটার উপর ডিপেন্ড করছে যে মিছিল তারা অ্যালাউ করবেন কি না। কিন্তু আমরা যদি কেস হিস্ট্রি দেখি তাহলে দেখব যে আগেরবার রামনবমীতে যে মিছিলগুলো হয়েছিল সেখানেও কিন্তু বাংলার লোকের থেকে যারা গুলি চালিয়েছিল তারা কিন্তু বিহার থেকে আমদানিকৃত ক্রিমিনাল, এবং তারা কিন্তু এই রাজ্যের বাসিন্দা নয়। এবং ফলে বোঝাই যাচ্ছে যে একটা মানে এইগুলো দিয়ে উনি আবার হয়তো এটা ইঙ্গিত দিয়ে রাখলেন যে এরকম একটা জিনিস হতেই পারে। যদি একটা সম্প্রীতির মিছিল হয়ই বা, আমরা তো রাম মন্দিরে গিয়ে ঝামেলা করছি না, তাহলে তুমি কেন এখানে এসে ঝামেলা করছো? আমরা তো রাম মন্দির মানে শুভেন্দু অধিকারী সাহেব কেন বলছেন আমি বুঝতে পারছি না। ওনার কেন মনে হচ্ছে যে উনি যেরকম উনিও তো বিভিন্ন জায়গায় প্রদীপ প্রজ্বলন আমার পাড়াতেই আসবেন, আমি কি ওনাকে গিয়ে ওখানে কি দাঙ্গা করবো? নিশ্চয়ই করবো না। উনি আসবেন, ওনার যা কর্মসূচি আছে উনি সেটা পালন করবেন। তো একই রকমভাবে যদি তৃণমূল যদি মনে করে তার কিছু হয়, অন্য কোনো পার্টি বা অন্য সাধারণ মানুষের যদি মনে হয় সে একটা কিছু করতেই পারে। ওনার মামলা করার এখানে কি হলো হঠাৎ করে? রামনবমীর দিন মানে আগে মঞ্চ থেকে মমতা ব্যানার্জি উস্কানিমূলক বার্তা দিয়েছিলেন এবং সেই কারণেই এমন মানে সন্ত্রাস হয়েছিল এমনটাই দাবি। তো এই মিছিল থেকেও তিনি কোনো উস্কানিমূলক বার্তা দিতে পারেন এবং যার কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতেই পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। বিশৃঙ্খলা যদি করতে হয় তাহলে এরা নিজেরাই নিজেদের মধ্যে করবে। মানুষ বিশৃঙ্খলা চায় না। সাধারণ মানুষকে আপনি জিজ্ঞাসা করুন, তারা সবসময়ই তারা শান্তি চায়, তারা নিজের জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি চায়, তারা জীবনে কাজ চায়, চাকরি চায়, তারা জীবনে একটা সুস্থ সবল জীবনযাপন চায়। মানুষ কখনোই ধর্ম বিরোধীও নয়, মানুষ কখনোই হিংসাও প্রমোট করে না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা করতে পারে না, এটা হয় না। সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়, তাদেরকে নানা রকমভাবে উল্টোপাল্টা বোঝানো হয় এবং সেই মদত দেওয়ার জন্য বিভিন্ন বাইরের রাজ্য থেকে লোকজন নিয়ে এসে বিভিন্ন রাজনৈতিক দল এই ক্রাইমগুলো কন্ডাক্ট করে। এটা আমার কথা নয়, এটা প্রমাণিত কোর্ট কেস। যে আগেরবার রামনবমীতে গুলি চালিয়েছিল যে হাওড়ার যুবক, সে বিহারের একটা জুভেনাইল ক্রিমিনাল, এবং সে বিভিন্ন সময় ভোটের সময়ও আসে, সে ফ্রিল্যান্সার ক্রিমিনাল, সে বন্দুকবাজ। ভোটের সময় তাকে আনা হয়, সেটা তার মা বলেছে যে বাংলার সাথে ওর বেশ লেনাদেনা আছে, এবং ওই দিনকে তাকে হায়ার করা হয়েছিল এখানে এসে একটা গোলাগুলি করার জন্য। তো এটা তো একটা মানে বোঝাই যাচ্ছে যে এগুলো একটা স্ট্র্যাটেজাইজড ক্রাইম। এটা সাধারণ মানুষের এখানে কিছু করার না। কোনো সাধারণ মানুষ একজন মানুষ আরেকজনকে গিয়ে মারে না। যদি দাঙ্গা হয় কোনো কারণে বা কোনো রকম যদি কন্ডাক্ট হয় তাহলে উভয় পক্ষকে দায় নিতে হবে। ওখানে একটা ঘটনা ঘটছে, সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে কি আর মন্দির নেই, আর মসজিদ নেই, আর কোনো ইনস্টিটিউশন নেই? আছে তো। আমরা কি সেটা নিয়ে এত রেড়ে করে উঠছি? তাহলে উনি যা করছেন করুন না। আমি ওনাকে আমার যদি পছন্দ হয় আমি যাব, আমার যদি পছন্দ না হয় আমার জীবনে অন্য কাজ আছে, আমি সেটা করব। ওই দিন কি আমার সম্প্রীতির বার্তা উনি 23 তারিখ করতে পারতেন। নেতাজির আদর্শে উনি গেলেন না কেন? আমাদের বাংলার সন্তান তো নেতাজি সুভাষ বোস, তাহলে নেতাজি সুভাষ বোসের দিনই করা যেত। 22 তারিখটাই বেছে নিলেন মানে হচ্ছে আপনি ইস্যুটাকে প্রায়োরিটাইজ করলেন, ওইটাকে আরও বেশি আঙুল দিয়ে দেখালেন যে উনি যদি হিন্দু ধর্মের কিছু করেন আমি সব ধর্মের বলবো। এটা অপ্রয়োজনীয় একটা সাজানো একটা মানে মাঠ তৈরি করে দেওয়া হচ্ছে, এবং এটা ইঙ্গিতই দেওয়া হচ্ছে যে মানুষে মানুষে হিংসার পরিবেশ তৈরি করা হবে, যে ধর্মকে রাজনীতিকরণ করা হচ্ছে। আজকে কোথাও গিয়ে আমরা দেখছি যে এই যে এত দুর্নীতি, তাছাড়া মানুষের রুজি রুটির বিষয়, চাকরি নেই, কত ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে, তাহলে কি আজকে সেইগুলো সব লঘু হয়ে গেল? সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ালো এই ধর্মীয়করণ, ধর্ম নিয়ে রাজনীতি। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে একটা বড় অংশের জনসাধারণ, তাদেরকে ইচ্ছা করে বোকা বানিয়ে রাখা হয়েছে, তাদের মধ্যে সচেতনতাটা তৈরি করানো হয়নি। আমরা কি কাস্ট সমস্যা এখনো সমাধান করতে পেরেছি? যে রাম মন্দির নিয়ে এত কথা হচ্ছে, যে হিন্দু ধর্ম নিয়ে এত কথা হচ্ছে, সেই দেশেই, সেই উত্তরপ্রদেশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন লো কাস্টের লোক কুয়ো থেকে জল খেতে গেছে বলে তাকে পিটিয়ে মারা হয়েছে। ছাত্রছাত্রীরা কোনো এমন কোনো প্রফেশন থেকে আসছে যা হয়তো একটু মানে আমরা তাদেরকে কোট আনকোট অস্পৃশ্য বা আনটাচেবল বলছি, সে স্কুলে পার্টিসিপেট করতে পারছে না, সে চিকিৎসা পাচ্ছে না, সামান্য জল তাকে দেওয়া হচ্ছে না। তাহলে এ তো সেই তাহলে বেদের চতুরাশ্রমের যুগেই আমরা পড়ে রইলাম, যেখানে সেই শূদ্ররা মেন সিটির বাইরে থাকবে। তাহলে আজকে কি আমার সাথে যদি ট্রেনে বা বাসে এমন কোনো পেশার মানুষ আসেন যাকে সেই বৈদিক যুগে বলা হতো কি সে শূদ্র, তাহলে কি আমি তার সাথে সেই বাসে আসবো না, তাকে মেরে ফেলবো? সেই কথা তো বলা হচ্ছে না। তাহলে আমাদের তো আগে কাস্ট প্রবলেম সলভ করা উচিত ছিল, আমাদের মধ্যে যে বর্ণ বৈষম্য সলভ করা উচিত ছিল, আমাদের মধ্যে জাতি বৈষম্য সলভ করা উচিত ছিল। ধর্মকে নিয়ে রাজনীতিকরণ করা হোক, কিন্তু ধর্মের একটা দিক নিয়ে নয়, ধর্মের সমস্ত দিকগুলোকে নিয়ে যদি রাজনীতিকরণ করা হয় তাহলেই আমার মনে হয় যে ভারতবর্ষের গোড়ার ভিতটা কিন্তু অনেক সুরক্ষিত হবে, যেটা কিন্তু এখন যথেষ্ট ভোলাটাইল রয়েছে। এবং এখনও কিন্তু বিভিন্ন জায়গায় ধর্মীয় ভেদাভেদটা মানুষে মানুষে হিংসার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে।